প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সমান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের আজকের জন্য এই আয়োজন। বাংলা সাহিত্যের ইতিহাস 3, বাংলাদেশের সাহিত্যের ধারা। আমরা ক্লাসে আলোচনা শুরু করেছিলাম যে বাংলাদেশের সাহিত্যের গতি প্রকৃতি নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা জানি বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়: প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। এই 3টি ধারার মধ্যে আধুনিক যুগের দ্বারায় আমাদের সমান চতুর্থ বর্ষে পাঠ্য হলো বাংলাদেশের সাহিত্যের ধারা। কারণ আমরা জানি সাহিত্যের সাথে একটা দেশের প্রকৃতি এবং মানুষের নিবিড় সম্পর্ক বিদ্যমান। মানুষের সুখ দুঃখের, আনন্দ বেদনার বিচিত্র অনুভূতিতে সাহিত্যে প্রকাশ পায়। আমাদের বাংলাদেশের সাহিত্যেও তেমনই কিছু উপাদান আমাদের সাহিত্য সৃষ্টিতে প্রেরণা জুগিয়েছে। বিশেষ করে আমাদের বাংলাদেশের যে মানুষের মন প্রাণ দিয়ে তারা উপভোগ করে প্রকৃতিকে। দেশের প্রকৃতি যেমন মানব মনের উপর প্রভাব বিস্তার করে, তেমনি দেশের ইতিহাস আর ঐতিহ্য মানব হৃদয়ে বিচিত্র প্রেরণা সঞ্চার করে আমরা জানি। কারণ আমরা জানি আমাদের এই বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ, এবং বলা হয়ে থাকে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্ম। তাই আমরা দেখতে পাই যে কয়টা উপাদান সাহিত্যের সৃষ্টিতে প্রেরণা বা মানব মনের উপর প্রভাব ফেলতে পারে, তার সব কয়টি উপাদানে আমাদের বাংলাদেশে বিদ্যমান। বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্য আমাদের সাহিত্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তোমরা জানো আমাদের এই বাংলাদেশের সাহিত্যের কথা যদি বলি, আমাদের বাংলাদেশের সাহিত্যের যাত্রা শুরু হয়েছে 1947 সালে দেশ বিভাগের মাধ্যমে। এবং আমরা যে কথা বলছিলাম যে আমাদের যেমন প্রকৃতি রয়েছে, তেমনই রয়েছে ইতিহাস। আমাদের বাঙালি জাতি জীবনে নানা ইতিহাস ঘুরে ফিরে এসেছে। আমরা যদি দেখি দীর্ঘ 200 বছর পাকিস্তানের শাসন এবং শোষণের বেড়াজাল থেকে আমরা মুক্ত হলাম 47 সালে। সৃষ্টি হলো 2টি স্বাধীন রাষ্ট্র, একটা পাকিস্তান আর একটা ভারত। আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিলাম। এই দেশ বিভাগ আমাদের সাহিত্যের সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং তারপরেও যে জিনিসটা বললাম, আমাদের শোষণ নিপীড়নের যে ইতিহাস, সেই ইতিহাসটা আমাদের সাহিত্যের সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারপরে আমরা পেয়েছি ভাষা আন্দোলন আমাদের সাহিত্যের সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরকম এক এক করে আমাদের নানা ইতিহাস আমাদের জর্জরিত, নানা ইতিহাস আমাদের এই জাতির জীবনে এসেছে। তাই আমরা বলছিলাম যে আমাদের বাংলাদেশের সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে প্রকৃতি, আমাদের দেশের ইতিহাস এবং ঐতিহ্য ব্যাপকভাবে অনুপ্রেরণা জুগিয়েছে, সাহস জুগিয়েছে। আমরা যদি বলি আমাদের যে ভূখণ্ডে আমাদের জীবনের বিকাশ ঘটেছে, তার প্রচ্ছন্ন প্রভাব সাহিত্য সৃষ্টিতে কাজ করেছে। আমরা সেটা যদি আমরা বাংলাদেশ সাহিত্যের দিকে খেয়াল করি, তাহলে আমরা সেটা খুব সহজে সেটা অনুমান করতে পারব। প্রকৃতি যেমন মানুষের কাছে উপভোগ্য, তেমনি আমাদের দেশের মানুষের সঙ্গে নিবিড় একটা সম্পর্ক স্থাপন করেছে। তাই আমাদের এই বাংলাদেশের সাহিত্যকে জানতে হলে বা উপভোগ করতে হলে দেশের প্রকৃতিকে আমাদের জানতে হবে আমাদের দেশের ইতিহাস ঐতিহ্যকে জানতে হবে, এবং সমাজ এবং সামাজিক পটভূমিকে। কারণ ইতিহাস আমাদের জানতে হবে, ঐতিহ্য আমাদের জানতে হবে, সমাজ এবং সামাজিক পটভূমি বা রাজনৈতিক পটভূমি আমাদের জানতে হবে। আমরা দেখেছি আমাদের এই বাংলাদেশের সাহিত্য সৃষ্টিতে রাজনীতিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা এই বিষয়গুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব যে আমাদের কোন বিষয়গুলো আমাদের সাহিত্যে প্রভাব ফেলেছে। যেহেতু আমরা জানি সাহিত্যের বাহন হলো দেশের ভাষা, আমরা
জানি ভাষা আমাদের মায়ের ভাষা বা মুখের ভাষা দাবি আদায় করতে আমাদের কিন্তু রক্ত জড়াতে হয়েছে। পৃথিবীর কোনো জাতি কি তার ভাষার সম্মান বা মর্যাদা প্রতিষ্ঠা করতে কিন্তু বুকের রক্ত জড়াতে হয়নি, কিন্তু আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠিত করতে আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে, বুকের তাজা রক্ত জড়াতে হয়েছে। তাই ভাষার গতি প্রকৃতির সঙ্গে আমাদের সাহিত্যের বিচিত্র রূপের সম্পর্ক রয়েছে। তাই ভাষা সম্পর্কে, তার উৎপত্তি বিকাশ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা আমাদের জন্য বাঞ্ছনীয়। তোমরা জানো যে প্রথম বর্ষে তোমরা বাংলা ব্যবহারিক বাংলায় বা বাংলা ভাষার ইতিহাস পড়ে এসেছ, সেজন্য আমাদের ভাষার উৎপত্তি বিকাশ সম্পর্কে আশা করি আমাদের সম্যক ধারণা আছে। ভাষার রূপ বদলায়, আমরা জানি ভাষা বহমান নদীর মতো, ভাষা পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে আমাদের ভাষা রূপগত নানা ধরনের পরিবর্তন হয়। প্রাচীনকালের ভাষার সঙ্গে আমাদের মধ্যযুগের ভাষা বা বাংলা ভাষার মিল নেই, তেমনি আজকের দিনের ভাষারীতির সঙ্গে ব্যবধান অনেক ঘটেছে। ভাষা প্রতিনিয়ত বদলায়, শব্দের অর্থ আসে পার্থক্য, উচ্চারণ আসে পরিবর্তন, বানানেও ঘটে নানা ধরনের পরিবর্তন। তাই বাংলাদেশের সাহিত্যের রসমাধুর্য যথার্থ উপভোগ করতে হলে আমাদের ভাষার গতি প্রবাহের রূপবৈচিত্র্য সম্পর্কে আমাদের অবহিত থাকতে হবে, কারণ আমরা জানি ভাষা নিয়তই পরিবর্তন হচ্ছে। জীবনের বিচিত্র আচার আচরণ, বিশ্বাস, মূল্যবোধ নিয়ে আমাদের বিকশিত হয় জাতির সংস্কৃতি। ভাষার সাথে সাথে আমাদের এই সংস্কৃতি আমাদের সাহিত্যে নানা ধরনের ভূমিকা পালন করেছে বা করছে। সংস্কৃতি প্রতিফলিত হয় আমাদের সাহিত্যে। কারণ সাহিত্যের ধারণা লাভের সঙ্গে সংস্কৃতির সঙ্গে পরিচিত থাকা আমাদের দরকার। আমাদের বাংলাদেশের নানা জনগোষ্ঠীর মধ্যে নানা ধরনের সংস্কৃতি পরিমণ্ডল বিদ্যমান। তাই বাংলাদেশের সাহিত্য সুপ্রাচীন ঐতিহ্যের অধিকারী বাংলা সাহিত্যের সাম্প্রতিক সমৃদ্ধ শুরু। কারণ হাজার বছরের বেশি সময় ধরে যে বাংলা সাহিত্য ধীরে ধীরে বিকশিত হয়ে এক গৌরবময় আসনে সমাসীন হয়েছে, তার ওই সমকালীন অংশ বাংলাদেশের সাহিত্য। যে কথাটা বলছিলাম, হাজার বছরের বেশি সময় ধরে যে বাংলা সাহিত্য ধীরে ধীরে বিকশিত হয়েছে, বিকশিত হয়ে বর্তমান একটা কাঠামোতে বা বর্তমান একটা রূপে এসে পৌঁছেছে। তাই বাংলা ভাষা এখন ভাষাভাষীর জনসংখ্যার দিক থেকে বিশ্বে একটা বিশেষ স্থান দখল করে নিয়েছে। আমরা যদি দেখতে বাংলা ভাষার অবস্থান বিশ্বের চতুর্থ। আর বাংলা সাহিত্য এখন বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্যগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশের সাহিত্যে যে গৌরবের অন্যতম বলিষ্ঠ উত্তরাধিকার। বাংলাদেশের সাহিত্য একটা গৌরবজনক অবস্থায় কিন্তু পৌঁছেছে। আমরা যদি দেখি বাংলাদেশের সাহিত্যে একটি বিশেষ ভূখণ্ডের বিচিত্র মানুষের হৃদয় অনুভূতি সমৃদ্ধ ফসল। আমি আগে বলেছিলাম যে আমাদের এই বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ বিভিন্ন জনপদে বাস করে। বিভিন্ন জনপদের মানুষের জীবনযাত্রা বিভিন্ন রকম, তাদের সংস্কৃতি বিভিন্ন রকম। সেগুলো আমাদের এই বিচিত্র শ্রেণীর মানুষের হৃদয় অনুভূতির যে সমৃদ্ধ ফসল হলো আমাদের এই বাংলাদেশের সাহিত্য। আমাদের বাংলাদেশের ছোট গল্প, উপন্যাস, কবিতা, নাটক, অনুবাদ সাহিত্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই চেতনাটা আমাদের কাজ করছে। আমরা বর্তমানে একটি বিশেষ ভৌগোলিক সীমার মধ্যে এদেশের জনগোষ্ঠীর বিকাশ ঘটলেও রাজনৈতিক কারণে শেষ সীমানার যুগে যুগে পরিবর্তন ঘটেছে। আমরা এখানে সে প্রাচীনকাল থেকে যে সকল মানুষ বসবাস করছে এখন কিন্তু বসবাস করছে, কিন্তু শুধু আমাদের রাজনৈতিক ভূখণ্ডের সীমাটা কি হয়েছে, বারবার পরিবর্তন হয়েছে।
একই রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী সীমাবদ্ধ থাকেনি, কারণ আমরা একটি দেশের মধ্যেই শুধু বাংলা ভাষাভাষী লোকজন নেই, অন্যান্য দেশেও কিছু বাংলা ভাষাভাষী লোকজন রয়েছে এবং তারাও কিন্তু সাহিত্য চর্চায় অবদান রেখে চলেছে। বাংলা ভাষাভাষী অঞ্চল আজ দেশ ও দেশের বাইরে বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়ে আছে। আমি যে কথা বলছিলাম, শুধু আমরা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু আমাদের এই বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে। বাংলা ভাষার কথা বলে এমন সাধারণের মধ্যে বৈচিত্র্য কম নয়। বিচিত্র বর্ণ, আকার আর আচরণের মানুষ সামগ্রিক বাংলা সাহিত্যে নিজেদের মন মানসিকতার আনন্দ বেদনার গান গেয়েছে। বৃহত্তর পরিমণ্ডলে যেসব মানুষের জন্ম ছিল, ভিন্নতা বৈচিত্র্য ছিল তাদের সংস্কৃতিতে, সামগ্রিক বাংলা সাহিত্যে এই বৈচিত্র্যের উজ্জ্বল স্বাক্ষর বিদ্যমান। আমরা দেখি দারো সাঁওতাল, আমাদের যারা নৃগোষ্ঠী রয়েছেন, তারাও কিন্তু তাদের নিজস্ব ভাষায় কিন্তু সাহিত্য চর্চা অব্যাহত রেখেছেন। বাংলা ভাষা নবযুগে একই বৈশিষ্ট্য ধারণ করেনি, যুগে যুগে ভাষার বিবর্তন ঘটেছে, ক্রমাগত হয়ে উঠেছে মার্জিত। কারণ আমাদের এই ভাষার পরিবর্তন বা বিবর্তন করছে ক্রমাগত। বাংলাদেশের সাহিত্যে সেই ঐতিহ্যের বাংলাদেশের সাহিত্য সেই ঐতিহ্যেরই অনুসারী বা অনুকরণ করছে। একটি বিশেষ সীমানাতে আবদ্ধ থাকলেও সামগ্রিক বাংলা সাহিত্যের সুপ্রাচীন ঐতিহ্য থেকে তা বিচ্ছিন্ন। তবে তার স্বাতন্ত্র্য সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নেই। বাংলা সাহিত্যের প্রবহমান ধারাটি বাংলাদেশের সীমানায় এসে সময়ময় বিশিষ্ট হয়েছে। তাই আমাদের এই বাংলা সাহিত্যের রূপ, গতি, প্রকৃতি জানতে হলে আমাদের দেশ, জাতি, ধর্ম, সংস্কৃতি, ভাষা এগুলো আমাদের জানতে হবে। আশা করি তোমরা এই সকল ইতিহাস সম্পর্কে অবগত হচ্ছে। আমাদের দেশের সীমানা, ভাষা, জাতি, গোষ্ঠী দিক থেকে আমরা কেমন, সেই বিষয়গুলো তোমরা অনেক আগে থেকেই প্রথম বর্ষ থেকে তোমরা জেনে এসেছো। এবং আমি এখন যদি বলি যে আমি আগে বলেছিলাম যে আমাদের বাংলা সাহিত্যের যাত্রা শুরু হয়েছে 47-এ, এবং এই 47-এ আমাদের যাত্রা শুরু হওয়ার অন্যতম একটা কারণ আমি আগে বলেছি যে আমাদের দেশ বিভাগ বা দেশ বিভাজন সাহিত্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা যদি আরো দেখি, 30-উত্তর বাংলা সাহিত্যের অনুসৃত দ্বারা বাংলাদেশের সাহিত্য সৃষ্টি হয়েছে। কারণ যে ধারাটা 30-এ ছিল, সেই ধারাই কিন্তু বাংলাদেশ সাহিত্য তার গতিপথ নির্ধারণ করেছে। বাঙালি মুসলমানের সাহিত্য চর্চা যে ধারাটির পর্যবেক্ষণ এবং অনুসন্ধান, সেটা কিন্তু খুব মসৃণ বলা যায় না। সেটা চলার পথ কিন্তু সুগম ছিল না। কারণ আমরা জানি পথিকে পথের সৃষ্টি করে, পথ কিন্তু পথিক সৃষ্টি করতে পারে না। আমরা যদি দেখি যে এই ধারাটার কারণটা ছিল অন্যতম, বা এই ধারাটি কেন গড়ে উঠলো সেটা অন্যতম কারণ ছিল সংস্কৃত একটা ধারা। আর্থ রাজনৈতিক কারণের মধ্যে বিদ্যমান ছিল। আমরা যদি দেখি বাংলাদেশের সাহিত্য চর্চা নানা প্রতিকূলতার মধ্য দিয়েই সামনের দিকে এগিয়ে গেছে। সে কারণে কবিতার সার্বভৌম শক্তি, কথা সাহিত্যের সংস্কার মুক্ত চিন্তা, নাটকের নিরীক্ষা, পরিচর্যা সাহিত্যিকের কল্পনা, প্রেরণার প্রতিশ্রুতি অর্জন করতে সক্ষম হয় না। আমরা জানি বিভাগোত্তর সময়ে, অর্থাৎ দেশ বিভাজনের সময়ে, কবিতা, কথা সাহিত্য, নাটক, প্রবন্ধে বাঙালি মুসলমানদের ভাষা সংস্কৃতি চর্চা দ্বিধা এবং আড়ষ্টতার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিবন্ধকতা বিদ্যমান ছিল। আমরা জানি রক্ত
রক্তক্ষয়ী ভাষা আন্দোলনের পর ভাষার অধিকার, ভাষাভিত্তিক জাতীয়তাবাদের চেতনা বাঙালির স্বাধীনতার মূল্যবোধ সৃষ্টি করে। আমরা যদি খেয়াল করি, ক্রমাগত আর্থ-রাজনৈতিক সচেতনতাও সংস্কৃতির মূল ভিত্তিকে সমাজে গভীরভাবে প্রতিষ্ঠিত করেছে, ছিনিয়ে এনেছে আত্মসত্তার বিচিত্র অভিমুখী প্রবণতাকে। বিপরীত দিকে রাষ্ট্রের স্বার্থপরতা, স্বেচ্ছাচারী সামরিক শাসন, ব্যক্তিতন্ত্র কায়েম প্রভৃতি উপনিবেশ মনস্ক চিন্তা আগ্রাসী রাজনীতির চাদরে বিস্তৃত করে ফেলেছে আমাদের এই সাহিত্যের চেতনা বা ধারাকে, বা বলতে পারি মুসলিম বাঙালির যে সংঘবদ্ধ শক্তি, সেটা অতিক্রম করার চেষ্টা করেছে বারবারই। এবং এই যে বিভিন্ন বাধা এসেছে আমাদের সাহিত্যের চলার পথে, বিশেষ করে আমাদের বিভাগোত্তর যে পূর্ব বাংলা সাহিত্য ছিল, সেগুলো কিন্তু আমাদের প্রতিরূপ তৈরি করেছে। পরবর্তীতে আমরা দেখেছি বাংলাদেশের সাহিত্য নামে আমাদের বাংলাদেশের অঞ্চলের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে সেটা সংশ্লিষ্ট ছিল সেই চিন্তা চেতনাগুলো। বিশেষ করে লোকায়ত এবং সমন্বিত ধর্ম সংস্কৃতি চেতনা আমাদের মধ্যে ছিল, আমাদের দেশের চেতনার মধ্যে ছিল, যার পরিচয় আমরা আগেই বলেছি যে আমাদের ভৌগোলিক ভূখণ্ডের কৃষ্টি সংস্কৃতি প্রভাবিত দান্তিক নির্জীবনের ভেতরে সেটা বিদ্যমান ছিল। রাষ্ট্রীয় প্রতিরোধের মুখে তার প্রতিরোধী শক্তি জোরালো এবং দৃঢ় ভিত্তিতে প্রকাশ হয়েছে। আমরা যদি দেখি 1961-তে রবীন্দ্র জন্ম শতবর্ষ উদযাপনের আড়ম্বর আয়োজন বা শিক্ষা সাহিত্য শাসনের দাবিতে মধ্যবিত্তের মুখরিত আন্দোলন, কারণ আমরা তখনও ধর্মীয় চেতনায় আচ্ছন্ন ছিলাম। আমরা বাংলা ভাষাকে তখনও মনে প্রাণে কিন্তু গ্রহণ করতে পারিনি, কারণ আমরা জানি যে ভাষা আন্দোলন আমাদের বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে নানা ধরনের সংগ্রাম করতে হয়েছে। একদিনই কিন্তু আমাদের এই বাংলা ভাষা রাষ্ট্রভাষা কিন্তু পরিণত হয়নি। এবং পরিশেষে আমাদের সাহিত্যে বাংলার পরিবেশটাকে গ্রহণ করতে সমর্থ হয়। কবিতার ভেতরে উঠে আসে আমাদের জীবনের প্রভূত মন্ত্রণা। আমরা যদি দেখি আহসান হাবীব 1947 সালে রাত্রিশেষ কাব্যগ্রন্থে যে রাষ্ট্রের স্বপ্ন চালিত হয়ে তার প্রেরণাটুকু যুক্ত করেছিলেন, কথা কবিতার পরবর্তী দীর্ঘ এক যুগের বেশি সময় অভিজ্ঞতায় ছায়া হরিণ কাব্যের ভেতর শাশ্বত এবং সমন্বিত চেতনা দ্বারাকে অনিষ্ট করতে সক্ষম হয়েছে। প্রায় একই সময়ে আমরা দেখব যে শামসুর রহমানের প্রথম কাব্যে 30 অনুবর্তী বাংলা সাহিত্যের চেতনা দ্বারা স্বীয় শক্তির উদ্বোধন ঘোষণা করে। নতুন কবিতা সংকলনের পরিশ্রুত চেতনার ওই বিপুল বিস্তার ঘটে তার এই কাব্যে। আমরা দেখব বুদ্ধদেব সুর, বোদলেয়ারের অনুবাদ কিংবা লোকনাথ ভট্টাচার্যের রেবর অনুবাদ এ পর্যায়ে কবিদের আরাধ্য হয়ে ওঠে। তারপর আমরা দেখব যে 50-এর দশকের বাঁশি পচা কর্কশ শূন্যতার মরুভূমিতে 60-এর দশক প্রাচুর্যময় হয়ে ওঠে। শুধু কবিতা নয়, কথা সাহিত্যে আমরা দেখতে পাই আবুল ফজল, শামসুদ্দিন আবুল কালাম, আবু জাফর শামসুদ্দিন, আবু ইসহাক, শওকত ওসমান ক্রমশ প্রভূত হয়ে উঠতে থাকে। এবং নাটকে মনির চৌধুরীর পর ভিন্ন ধারাটি প্রস্তুত হতে থেকে পাশ্চাত্য ভাবধারা গ্রহণের অপেক্ষায় একই সঙ্গে মননশীলতার উৎকর্ষ করতে থাকে। বস্তুত পূর্ব বাংলার রাজনীতির সংগ্রাম যে পথটি ছিল, সেটা আমাদের সাহিত্যে খুব একটা যুক্ত হতে পারেনি। ষাটোত্তর সময় আমরা তার নির্দিষ্ট অভাব পেয়ে যাই। কৃতি এবং কুশীলতায় তা যে মানবেরই যে মানেরই হোক, বাংলাদেশের সাহিত্যের রূপরেখাটি জনমানুষের স্পষ্ট হয়ে ওঠে। আমরা বিভিন্ন জায়গা থেকে অনুবাদ করছি, বিভিন্ন সাহিত্য ধারা রীতি অনুসরণ করছি, তারপরেও আমাদের এই বাংলা সাহিত্যের যে নিজস্ব ধারা, সেটা কিন্তু
একটা কাঠামো এসে দাঁড়িয়ে যায়। রঙে, বর্ণে, রূপে তাতে ফুটে ওঠে আস্থাশীল এবং পূর্ণাঙ্গ জীবনের পদক্ষেপ। এর মধ্যে বিশ্বযুদ্ধোত্তর বৈশ্বিক বাস্তবতা যেমন দুর্ভিক্ষ, বিচ্ছিন্নতা, নৈরাশ্য, বহির্মুখী টান, অন্তরের জটিলতা, সংক্ষোভ, বেকারত্ব সাহিত্যের বিষয়কে অধিকার করে। আমরা যে বিষয়গুলো বলছিলাম যে আমাদের দেশ বিভাগ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তন আমাদের সাহিত্যে যেমন কাজ করেছে, তেমনি বিশ্বযুদ্ধোত্তর যে আমাদের বৈশ্বিক বাস্তবতা, বিশ্বযুদ্ধের ফলে আমাদের দুর্ভিক্ষ দেখা দিয়েছে, নৈরাশ্য দেখা দিয়েছে, অন্তরের নানা জটিলতা দেখা দিয়েছে, সেগুলো কিন্তু আমাদের সাহিত্যে স্থান করে নিয়েছে। এবং এখানে আমরা আরেকটা জিনিস দেখব যে ৩০ উত্তর পশ্চিমবঙ্গের লেখকদের অনুকরণ বা শক্তির তুলনায় নয়, স্বতন্ত্র সদীক্ষিত কল্পনা অভিজ্ঞতাকেই তারা কাজে লাগিয়েছেন। আমাদের এই পূর্ব বাংলার বা বিশেষ করে বাংলাদেশের সাহিত্যিকরা সেই বিষয়টা কাজে লাগিয়েছিলেন। পূর্ব বাংলার ঢাকা আলাদা রূপে আলাদা বাস্তবতা চিহ্নিত হয় বাংলা লেখকদের কাছে। বিভাগ পূর্ব কলকাতা তাদের কাছে কর্ম অভিজ্ঞতা আর পাশ্চাত্য প্রভাবিত লেখকদের স্বপ্ন অনুপ্রেরণা ছিল, কিন্তু বিভাগ পরবর্তীকালে স্বতন্ত্র বাস্তবতায় গড়ে ওঠা ঢাকার জীবন সংগ্রাম, রাজনীতি তাদের দিতে থাকে স্বনিয়ন্ত্রিত আত্মপরিচয়ের নিশানা। কারণ আমরা আগেই বলেছিলাম যে এই দেশ বিভাগ আমাদের সাহিত্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ একটা নতুন পরিবেশে এসে নতুন অবস্থায় তারা কি নতুনভাবে সাহিত্য সংগ্রাম শুরু করেন। ৫০-এর দশক থেকে ক্রমশ আলাদা হতে থাকা জীবনের প্রশ্ন, দ্বন্দ্ব, বিক্ষেপ আর লুকায়িত জীবন আচরণের প্রতিক্রিয়া ভাষায় প্রতিচিহ্নিত হতে থাকে। অনুসৃত হয় নিজস্ব প্রাঙ্গণে, বহিরঙ্গনে, কার্যত ৬০-উত্তর অনেক লেখক নিযুক্ত হন বিচিত্র নিরীক্ষায়, নদী নক্ষত্রের প্রতীক্ষায়, ধ্যানে এবং অনুরক্তিতে জীবনানন্দ, বুদ্ধদেব, বিষ্ণু দেব, বিভূতিভূষণ, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায় থাকলেও প্রত্যয়টি ব্যাকুল হয়ে ওঠে এদেশে বাউল বীক্ষণ ফেলে আসা গ্রামীণ নিসর্গ নীলিমা আর বয়ে যাওয়া শান্ত নদীর কোনো ধ্বনি কিংবা প্রান্তিক কিশোর কৈশোর। এবং ৬০-এর দশকে আমরা দেখব যে সাংস্কৃতিক প্রতিজ্ঞা রৌদ্র ছায়া মিশে রাজনৈতিক প্রবাহের ৬৯ ফিরে ৭১-এ মুক্তিযুদ্ধে পৌঁছায়, সাহিত্যে রাজনীতি যুক্ত হয়, পরিণতি এবং মীমাংসায় ধৃত হয় নারীর স্বর, মানবতা সম্পৃক্ত সংহতি, শ্রেণী চেতনার আদর্শ, প্রান্তিক কণ্ঠস্বর অপরিমেয়তা পায়। প্রায় ২ যুগের অভিজ্ঞতা, পাঠ চিন্তা, কল্পনা কারণ্য বাংলাদেশের ভূমিতে, বাংলাদেশের সাহিত্যে স্পষ্ট প্রতিফলন হয়। কলকাতার বিপরীত পিঠে ঢাকা নবরাষ্ট্রের কেন্দ্র হতে চাইলেও সাহিত্য ধারাটি যেন তার সঙ্গে বিহঙ্গ পায়, চিনতে পারা যায় সমান্তরালে বেড়ে ওঠা কিশোর তার সফল পাদবী বিক্ষেপ এবং দৃঢ়প্রতিত করার কাঙ্ক্ষা। কারণ আমাদের সাহিত্য তার নিজস্ব একটা রূপ এ যায় এবং আমাদের সাহিত্যিক যারা রাজনৈতিক বিভিন্ন পরিবেশে লিখতে পারছেন না, আমাদের সামরিক শাসনের সময় নিজের কথাগুলো বলতে পারছেন না, তখন তারা কিন্তু ছদ্মনামে কিন্তু তাদের লেখালেখি শুরু করেন। আমি বলছিলাম যে আমাদের বাংলা সাহিত্যের যে গতি প্রকৃতি নানা ভাবে কিন্তু কি সেটা প্রবাহিত হতে থাকে এবং আমাদের এই সাহিত্যে সেটা প্রভাব বিদ্যমান থাকে। আমরা যদি খেয়াল করি, আমরা এই দীর্ঘ সময়ে আমাদের সাহিত্যের একটা বাংলাদেশ সাহিত্যের একটা বৈশিষ্ট্য আমরা কিন্তু এই আলোচনার প্রেক্ষিতে বলতে পারি। বাংলা সাহিত্যে তার নিজস্ব অবস্থান তৈরি করে এবং এগুলো আমাদের কিন্তু দেশ বিভাগ, ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, এগুলো গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। এবং সেই আলোকে আমরা বাংলাদেশ সাহিত্যে কিছু স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য দেখতে পাই। সেই স্বাতন্ত্রিক বৈশিষ্ট্যগুলো যদি আমরা চিহ্নিত করে এভাবে বলা যেতে পারে, বাংলাদেশের সমাজ জীবনে প্রতিফলন ঘটেছে এখানকার সাহিত্যে, অর্থাৎ বাংলাদেশের সাহিত্যে এখানকার মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা সাহিত্যে এনেছে পৃথক রূপ, গ্রাম বাংলার বাস্তবধর্মী চিত্র ফুটে উঠেছে এই বাংলাদেশের সাহিত্যে। আর আমরা বলতে পারি বাংলাদেশ প্রকৃতির সাহিত্য তার সক্রিয়তা ফুটিয়ে তুলেছে। আমাদের প্রকৃতির প্রভাবটা
আগে বলেছি যে প্রকৃতি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে। তারপর ভাষার ব্যবহারে নিজস্বতা প্রকাশ পেয়েছে, যেহেতু আমাদের ভাষা ছিল বাংলা। বাংলাদেশে পরিসরে ব্যবহৃত শব্দ ভঙ্গিমা এখানকার সাহিত্যে স্বাভাবিক স্থান করে নিয়েছে। জনগণের জীবনের সঙ্গে সম্পৃক্ত আরবি ফার্সি শব্দ মর্যাদাপূর্ণ আসন লাভ করে ভাষায় এনেছে স্বাতন্ত্র। আমরা আরো যদি দেখি, বায়ান্নের ভাষা আন্দোলন, একাত্তরের স্বাধীনতা অর্জন এখানকার সাহিত্যে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে নবরূপায়ণে সহায়তা করেছে। রাজনৈতিক আন্দোলনে যেমন জাতীয় জীবনে সচেতন হয়ে উঠেছে, তেমনি সাহিত্যে তার প্রতিফলন লক্ষণীয় হয়ে উঠেছে। কারণ আমরা জানি আমাদের এই সাহিত্যে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু বাংলাদেশ সাহিত্যে বিদ্যমান। কারণ একজন লেখকের মনে সমাজ, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি দেখি হাজার বছরের বাংলা সাহিত্যের ঐতিহ্যের সঙ্গে বাংলা সাহিত্যের সম্পর্ক, এটা আমরা আগেই বলেছি, এবং এই দেশ বিভাগে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের এই বাংলাদেশের সাহিত্যে করেছে। এবং আমরা সাহিত্যে বাঙালির নানা ধরনের আশা আকাঙ্ক্ষা, চিন্তা চেতনা, জীবন চিত্র কিন্তু প্রকাশ পেয়েছে। এবং সাহিত্যের রূপ নীতিগত পরিবর্তন এখানে কিন্তু অনুপস্থিত নয়। এখানে নানা ধরনের রূপনীতি নিয়ে কিন্তু অনেকেই চর্চা করেছেন, রূপনীতি নিয়ে তারা কাজ করেছেন। এখন আমরা যদি সাহিত্যের বিভাগটা যদি বলি, আমরা বাংলাদেশের সাহিত্যের আলোচনার প্রেক্ষাপটে আমরা দেশ বিভাগোত্তর সাহিত্যের সাহিত্য নিয়ে আমরা কথা বলবো। বায়ান্নের ভাষা আন্দোলন কিভাবে আমাদের সাহিত্যে প্রভাব ফেলেছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং ৭১-এর মুক্তিযুদ্ধ আমাদের সাহিত্যে কিভাবে প্রভাব ফেলেছে সেগুলো আমরা কথা বলবো। কারণ আমরা যদি দেখি যে আমাদের দেশ বিভাগের ফলে আমাদের সাহিত্যে নানা ধরনের চেতনার সৃষ্টি হয়েছে, নানা ধরনের পরিবর্তন এসেছে। সেই দেশ বিভাগের প্রেক্ষাপটে আমাদের কি কি সাহিত্য রচিত হয়েছে সেগুলো আমরা একটু দেখবো। যে আমাদের সাহিত্যে, বাংলাদেশের সাহিত্যে দেশ বিভাগ নানাভাবে কিন্তু চিত্রায়িত হয়েছে, সেগুলো আমরা দেখি। আমরা যদি বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমাদের এই অঞ্চলের মানুষের সবচেয়ে করুণ এবং সবচেয়ে ট্রেজিক অভিজ্ঞতা হলো ৪৭-এর দেশভাগ। আমি আগেই বলেছিলাম যে আমাদের এই দেশে নানা ধরনের বন্যা, ঘূর্ণিঝড়, দুর্যোগ বিভিন্ন কিছু রয়েছে, কিন্তু বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমাদের এই অঞ্চলের মানুষের মধ্যে সবচেয়ে ট্র্যাজেডিক ঘটনা হলো ৪৭-এর দেশভাগ। কারণ আমরা যদি খেয়াল করি যে শুধু একটা ধর্মের ভিত্তিতে দুটো রাষ্ট্র তৈরি হলো, সেখানে আমাদের এই বাংলাদেশে যারা মুসলমান ছিল তারা ভারত থেকে চলে আসলেন, এবং আমাদের বাংলাদেশে যারা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন তারা অধিকাংশই কিন্তু তারা দেশ ত্যাগ করলেন। এর পরিপ্রেক্ষিতে আমরা দেখব যে দুই দেশের মানুষের মধ্যেই কিন্তু নানা ধরনের ট্র্যাজিক অবস্থা তৈরি হয়, এবং বিশেষ করে নতুন দুটি দেশে গৃহহীন বাস্তুচ্যুত পরিবার পারস্পরিক গৃহ বিনিময় করে উভয় রাষ্ট্রে বসতি স্থাপন করলে অধিকাংশ মানুষ উদ্বাস্ত হতে থাকে, কারণ তারা তাদের অবস্থান, তাদের যে মর্যাদা সেটা কিন্তু হারাতে থাকে। এবং আমরা যদি দেখি যে আমাদের মায়ানমার থেকে যে রোহিঙ্গারা এসেছেন, তারা হয়তো সেখানে অনেক অবস্থানে ভালো ছিল, কিন্তু এখানে তারা কিন্তু একদম ভিখারি, তাদের কিন্তু দিন যাপন করাই কিন্তু কঠিন হয়েছে। আমাদের ৪৭-এর এই ট্রেজিক দৃশ্য যদি আমরা কল্পনা করতে চাই, তাহলে মায়ানমারের যে রোহিঙ্গারা আমাদের দেশে এসেছেন, এদের জীবনযাপনের প্রতি খেয়াল করলেই আমরা বুঝতে পারবো যারা আমাদের তখন ৪৭-এর সময় আমাদের দেশের লোকজন কতটা কষ্টে দিন যাপন করেছে, তাদের মধ্যে কত যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণাগুলো আমরা কিন্তু উপলব্ধি করতে পারবো। এবং এই সময় শুধু উদ্বস্তই হয়নি, মুখোমুখি হতে হয়েছে নির্মম সময়ের নির্দয় আঘাতের। এই আঘাতের রক্তক্ষরণ, নির্মম সময়ের দাগ আমাদের বাংলা সাহিত্যে ছাপ ফেলেছে। তৈরি হয়েছে গল্প, উপন্যাস, কবিতা, এবং এই সকল সাহিত্যের মাধ্যমে কিন্তু আমরা তাদের জীবনযাপনের চিত্র আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই। আমরা যদি দেখি যে আমাদের বাংলা গল্পে দেশ বিভাগের চিত্র কিভাবে এসেছে, দ্বিধাহীনভাবে বলতে হয় বাঙালির জীবনে ঘটে যাওয়া এই মহাসংকট অভিজ্ঞতা সাহিত্যে যেভাবে আসা উচিত ছিল সেভাবে আসেনি। কিন্তু তারপরেও যারা এই চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করেছেন, যদি আমরা দেখি কৃষ্ণ চন্দ্র, সাদাত হাসান মন্টু, খাজা আহমেদ আব্বাস, বিষ্ণু সাহানি, খুশবন্ত সিংহরা যেভাবে উর্দু এবং হিন্দিতে এই বিপর্যয় চিত্র এঁকেছেন, বাংলা সাহিত্যে তাৎক্ষণিকভাবে রচিত কিছু ছোট গল্পে তার প্রতিফলন দেখা গেছে মাত্র। অর্থাৎ
খুব বেশি বাস্তবসম্মত হয়তো তুলে আনতে পারেননি, কিন্তু আমাদের এই সময় লেখকরা কিন্তু তারা তাদের গল্প উপন্যাসে তাদের এই ছবি গুলো কিন্তু আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আমরা যদি দেখি মনোজ বসুর ইয়াসিন মিয়া, এস এম বজলুল হকের বাঘ না দিয়ে ভাগানো, অঞ্জলি দেবীর নবীন আশার খড়গ, অপূর্ব কুমারের মৈত্রের স্বাধীনতার ব্যথা, নরেন্দ্র দেবের চলচ্চিত্র, সমুদ্রনাথ ঘোষের উদ্বাস্তু, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের পুনর্চ, ইতিহাস, লাঠিয়াল ঋত্বিক ঘোষের স্ফটিক পাত্র সরব, ফণীন্দ্রনাথ দাশগুপ্তের গোপালপুরের ল্যান্ড, মানিক বন্দ্যোপাধ্যায়ের খতিয়ান, স্থানে ও স্থানে, সমরেশ বসুর নিয়মায়ের দেশ ত্যাগ, সতীনাথ বাদরীর গল্পনায়ক, নরেন্দ্র মিত্রের হেডমাস্টার ও পালঙ্ক, সিকান্দার আবু জাফরের ঘর, মোহাম্মদ ওয়াজেদ আলীর নেহায়েত গল্প নয়, নূর আলী মুজাহের, বেগম হাসমত রশিদের ফরিয়াদ, আলাউদ্দিন আল আজাদের ছুরি, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শ্বেতকমল, অধিকার, প্রতিভা ভূষুর দুগলহারা, অপরাহ্নে ইত্যাদি দেশভাগের গল্প। লক্ষ্য করার বিষয় হলো, অনেকেই এদের মধ্যে প্রতিষ্ঠিত লেখক নয়, তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া লিখেছেন, কিন্তু পরে সাহিত্যে আহ স্থান নিতে পারেননি বলে তাদের নাম বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের গল্প হারিয়ে গেছে। এদের অনেকের রচনায় দুষ্প্রাপ্য, আবার প্রতিষ্ঠিত লেখকদের গড় হাজিরা বা সীমিত অংশগ্রহণ লক্ষণীয়। আমরা যদি আরো দেখি, স্মৃতি আর নতুন অভিজ্ঞতার পুনর্গঠন, এই দুটি মাত্রায় দেশভাগের সাহিত্যে বিকশিত। দেশভাগের সাহিত্যের একটা বড় অংশ জুড়ে এই স্মৃতি আর ফেলে আসা যন্ত্রণার বহিঃপ্রকাশ। কারণ আমরা যারা তাৎক্ষণিকভাবে গল্প লিখতে পারিনি, তারা তাদের স্মৃতি দিয়ে, স্মৃতিতে যা ছিল সেগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে তারা এই দেশভাগের চিত্র নিয়ে গল্প লিখেছেন। তরুণ কবি সম্পাদক সজল আহমেদ সংকলিত সম্পাদিত দুই বাংলা নির্বাচিত গল্পে দেশভাগ এবং বৃহৎ কলেবরের গ্রন্থ দেশভাগের গল্প নিয়ে এমন বৃহৎ আকার গল্প সংকলন ইতিপূর্বে বোধহয় আর হয়নি। এখানে স্থান পেয়েছে দুই বাংলা লেখকদের গল্প। আমরা এই দেশভাগের চিত্র শুধু আমাদের বাংলাদেশের লেখকরাই লিখেননি, পশ্চিমবঙ্গের বা কলকাতার লেখকরা কিন্তু তাদের এই দেশভাগ বাগের চিত্র, তাদের গল্প, কবিতায়, উপন্যাসে কিন্তু লিখা প্রকাশ করার চেষ্টা করেছেন। সব গল্প যে একই চিন্তার উপর ভিত্তি করে লেখা এমন নয়, বরং রাজনৈতিক দর্শন, কোনো কোনো গল্পে বিরোধ ফুটে উঠেছে। এদের মধ্যে অনেক লেখক এমন যারা নিজেরাই বাস্তবযুক্ত হয়েছেন, তারা তাদের ফেলে আসা স্মৃতি, নতুন দেশে নতুন অভিজ্ঞতার কথাই বলেছেন গল্পে। দেশভাগের দেশভাগের লক্ষ্যের দিকে না তাকিয়ে তারা তাকিয়েছেন মানুষের তখনকার দুর্দশার দিকে, মানবিক সংকটই তারা সবচেয়ে বড় করে তুলেছেন। শুধু দেশভাগের সাথে মানবিক শুধু যে উদ্বাস্তু হয়েছে তা না, এবং এই সময় যে মানবিক সংকট, সেই মানবিক সংকটের বিষয় কিন্তু তারা গল্পে তুলে আনার চেষ্টা করেছেন। দেশভাগের এই গল্প সংকলনে অমলেন্দু চক্রবর্তীর ভিটেমাটির রূপকথা, ইমদাদুল হক মিলনের দেশভাগের পর, জাফর তালুকদারের পিতৃভূমি, জীবন সরকারের কুষা, দেবেশ্বরের উদ্বাস্তু, প্রতিভা বসুর দুকুল হারা, মোহাম্মদ ওয়াজেদ আলীর মুজাহেদ, মিহির বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ, মিহির সেনগুপ্তের পিতামহীর স্বদেশ যাত্রা, সিকান্দর আবু জাফরের ঘর, সালাম আজাদের সীমান্ত, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কলিকাতার দাঙ্গা ও আমি, সোমেনচন্দ্রের দাঙ্গা, জ্যোতির্ময়ী দেবীর এপার গঙ্গা ওপার গঙ্গা, জাকির তালুকদারের স্বপ্নযাত্রা, কিংবা উদ্বাস্তু পুরাণ প্রফুল্ল রায়ের রাজা যায় রাজা আসে, বনফুলের দাঙ্গার সময়, ইসাহাক আলীর রায়ত প্রভৃতি গল্পের নামও যেন দেশভাগের প্রত্যক্ষ ইঙ্গিতবাহী। এভাবে আমরা দেখব যে আরো অনেক গল্প আছে যেগুলোর মধ্যে দিয়ে আমাদের দুই দেশের এই দেশভাগের চিত্র খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এছাড়াও আমরা বলতে পারি অচিন্ত্য কুমার সেনগুপ্তের স্বাক্ষর, অন্নদাশঙ্কর রায়ের সবার উপর মানুষত্ব, অভিজিৎ সেনের কাক, অসীম সাহার টান, আতর রহমানের ভূভুত্ব, আব্দুল মান্নান সৈয়দের গল্প 1964, আবু ইসাকের বনমানুষ, আবুরুশদের হাড়, আলাউদ্দিন আল আজাদের ছুরি, ঋতিক ঘোষের ফটিক পাত্র, আগেই বলেছি। এই সকল গল্পে আমরা দেখব যে মানবিক সংঘাত, সংঘর্ষ, হাহাকার চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আমরা যদি আরো দেখি, এর মধ্যে সতীনাথ বাদরীর গণনায়ক, সাদাত হোসেনের মন্টুর শরীফান, সমরেশ বসুর আবাদ, এবং আমরা পড়েছি হুমায়ুন আজাদের জোয়া প্রভৃতি গল্পে দেশভাগের পূর্ব এবং পরের নানাবিধ মানসিক এবং মানবিক যন্ত্রণা, সংঘর্ষ, হাহাকার চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন লেখকরা। তবে একটা কথা সত্য, অনেক গল্পই পূর্ববঙ্গ ছেড়ে যাওয়া হিন্দুদের পক্ষপাতিত্ব করেছেন একতরফাভাবে। তারা দেখিয়েছেন পশ্চিমবঙ্গ ছেড়ে আসা মুসলমানদের
থেকে পূর্ববঙ্গে ছেড়ে যাওয়া হিন্দুরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ এটাও লক্ষ্য করার বিষয় যে পূর্ব ভারতের দেশভাগ এবং ব্রিটিশ থেকে উৎখাত হওয়া হিন্দু শরণার্থীদের কাহিনী যেমন জটিল মনে হয়, পশ্চিমবঙ্গে ছেড়ে চলে যাওয়া বাঙালি মুসলমানদের গল্প তেমনই জটিলতর। উভয় সম্প্রদায় স্বাধীনতার স্বাদ নিয়েছে, শরণার্থী হয়েছে, এক জীবনে আশ্রয়চ্যুত হয়ে নোঙরহীন নৌকার মতো অনিশ্চিতের পথে চলে নিজস্ব মাটি খোঁজার অভিজ্ঞতার ইতিহাসের কাছে কখনো কম গুরুত্বপূর্ণ বিষয় নয়। অর্থাৎ আমরা দেখব যে দুই বঙ্গের লেখকই কিন্তু তারা তাদের গল্পগুলোতে দেশ বিভাগের চিত্র প্রকাশ করার চেষ্টা করেছেন। আহ, তাহলে এই হলো মোটামুটি আমাদের যে 47-এর দেশভাগে যে গল্পে যে আমাদের দেশ বিভাগের চিত্র ফুটে উঠেছে তার বিবরণ আমরা আগামী ক্লাসে আমরা দেখব যে বাংলা উপন্যাসে এবং বাংলা কবিতায় দেশ বিভাগ কিভাবে এসেছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাও। নিজে সুস্থ থাকো, অপরকে সুস্থ রাখার জন্য সহায়তা করো। কারণ আমাদের এই করোনাকালীন যে দুর্যোগ, এই দুর্যোগের সময় হয়তো কেটে যাবে, আমরা আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবো সে আশায় আজকের এই ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।